Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা 2023-25 সেশনে পড়ছো এবং যারা অলরেডি 24-26 সেশনে অ্যাডমিশন নিয়ে নিয়েছো তাদেরকে বলবো, তোমরা যদি ডিএলএড এ একটি ভালো মার্কস পেতে চাও এবং টেট কোয়ালিফাই করে নিজের নামটি মেরিট লিস্টে দেখতে চাও, তাহলে কিন্তু এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো ফর ইওর বেটার রেজাল্ট। এই চ্যানেল তোমার প্রিপারেশনকে অনেক গুণ বেটার করে দেবে এবং তোমাদেরকে বলবো নিয়মিতভাবে দেখো, ডে 1, ডে 2, ডে 3 করে পরপর ক্লাসগুলি এসছে, সেই অনুযায়ী দেখো, তাহলে কিন্তু তোমাদের কনসেপ্টটি ক্লিয়ার হতে হতে যাবে এবং এর ফলে যদি কোশ্চেন কোনোভাবে টাফ হয়, ঘুরিয়ে পেঁচিয়ে আসে, যদি তোমার মাথার মধ্যে কনসেপ্টটি ক্লিয়ার হয়ে থাকে, তাহলে কিন্তু তুমি নিজের ভাষাতেই সেটি লিখে আসতে পারবে এবং লিখে আসলেই কিন্তু তুমি একটা ভালো স্কোর করতে পারবে। এটাই কিন্তু ডিএলএড এর সিস্টেম। এবং ডিএলএড এ যদি ভালো স্কোর, ভালো পার্সেন্টেজ না থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের টেট কোয়ালিফাই করেও মেরিট লিস্টে কিন্তু জায়গা পাওয়াটা অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যাবে। তাই তোমাদেরকে বারবার আমি একটা কথাই বলছি, এই টেটের উপর গুরুত্ব দাও। টেটে যত বেশি পার্সেন্টেজ তুমি রাখতে পারবে, তত বেশি মেরিট লিস্টে জায়গা পাওয়ার সম্ভাবনা কিন্তু তোমার বেড়ে যাবে। এবং শুধু তাই না, এই রিটেন এক্সাম হয়ে যাওয়ার পর তোমাদের যে এক্সটার্নাল এক্সাম হবে, সেখানে কিভাবে ডেমো দিতে হয়, কিভাবে এক্সটার্নালের সামনে তোমাদেরকে পড়াতে হবে, সেগুলির উপরেও কিন্তু পরপর ক্লাস আসবে। এবং এখন কিন্তু টেট কোয়ালিফাই করার পরে যে ইন্টারভিউটা হয়, ওটা কিন্তু দুটো পদ্ধতিতে হয়। ওখানে 5+5 থাকে, একটা থাকে তোমাকে ইন্টারভিউ কোশ্চেন জিজ্ঞেস করবে, আর একটা কিন্তু ডেমোস্ট্রেশন থাকে, তোমাকে পড়িয়ে দেখাতে হবে। এই ডিএলএড এ যদি তুমি এই প্র্যাকটিসটা না করো, তাহলে কিন্তু টেট কোয়ালিফাই করে ওই ইন্টারভিউতে গিয়েও ডেমোস্ট্রেশনে কিন্তু তুমি নার্ভাস খেয়ে যাবে, তখন তুমি এক্সপার্টদের সামনে কিন্তু পড়াতে পারবে না। কিভাবে পড়াতে হবে সাবলীলভাবে সমস্ত কিছু তোমাদেরকে গাইড করবে এই চ্যানেল। তাই সবাইকে বলবো, তোমরা জয়েন হয়ে যাও ফর ইওর বেটারমেন্ট। আজকে আমি আগের দিন ক্লাসে বলেছিলাম, এই বেঙ্গলি থেকে কিন্তু দু ধরনের কোশ্চেন এসে থাকে, কেবলমাত্র ডিএলএড এ না, টেটেও। একটা হলো পেডাগোগি নির্ভর, যার ক্লাস আমি অলরেডি প্রোভাইড করেছি, অনেকেই দেখেছো, অনেকে এখনো দেখোনি, অবশ্যই সেটি দেখে নাও। এবং আরেকটি পার্ট হলো, সেটি হলো যে ক্লাস 3 এবং 4 এর যে বাংলা বইটি রয়েছে পাতাবাহার, সেই পাতাবাহার বই থেকেও কিন্তু তোমাদের কোশ্চেন আসবে 2 মার্কসের। শুধু তাই না, টেটের ক্ষেত্রেও কিন্তু এখান থেকেও যে প্রাইমারি সেকশনের বই রয়েছে 1 to 5 এখন, সেখান থেকেও কিন্তু তোমাদের টেটেও কোশ্চেন এসে থাকে। তা আজকের ক্লাসটি তার উপরেই, বাংলা পাতাবাহার একদিনে দুটো আপলোড করলে অনেক ডিউরেশন বেড়ে যাবে। আজকে ক্লাস 3 যে চ্যাপ্টারগুলি থেকে গত ইয়ারগুলিতে, প্রিভিয়াস ইয়ারগুলিতে কোশ্চেন এসছে এবং আরো যে কোশ্চেনগুলি ইম্পর্টেন্ট আছে এই এক্সাম এবং টেট এক্সামের জন্য, সেগুলি নিয়ে আজকে ক্লাস 3 এর উপর কিন্তু আজকে ক্লাস আসছে। এরপরে ক্লাস 4 এর থেকে যে ইম্পর্টেন্ট লেসনগুলো আছে তার উপরে ক্লাস আসবে। ধারাবাহিকভাবে এটি দেখতে থাকো। চলো দেখে নেওয়া যাক ক্লাস 3 এর কোন কোন চ্যাপ্টারগুলি আমাদের ভালো করে পড়তে হবে, কোন কোন কোশ্চেনগুলি পড়তে হবে, তার অ্যান্সারই পাবে। দেখো, প্রথম যে ক্লাস 3 ইম্পর্টেন্ট গল্পটি রয়েছে তার নাম হলো সত্যি সোনা। এই সত্যি সোনা গল্প থেকে দেখো যে কোশ্চেনগুলি ডিএলএড এ এসছে সেগুলি দেখো, এবং আরও ইম্পর্টেন্ট যেগুলি আছে সেগুলি নিয়েও আমরা আলোচনা করব। সত্যি সোনা গল্পে কৃষকের পুত্র কিভাবে সত্যি সোনা লাভ করলো, তাহলে উত্তরটি দেখো। সত্যি সোনা গল্পে বৃদ্ধ অসুস্থ চাষির অলস ছেলে বাবার কাছে সোনার সন্ধান জানতে পেরে 5 বিঘা মাটি কুপিয়ে সোনা পেতে চেষ্টা করলো, কিন্তু সে কোনো সোনা পেল না। ভালো মানের সর্ষে বীজ বপন করে সোনার মতো সর্ষে হাটে বিক্রি করে সে প্রথম উপার্জন করলো। এইভাবেই সত্যি সোনা লাভ করলো। এই গল্পের সারবস্তুটা হলো, বৃদ্ধ চাষি অসুস্থ হয়েছে, তার ছেলে খুব অলস প্রকৃতির, সে কোনো কাজ করে না,
সে ছেলেকে ডেকে বলল যে সে তার সোনার একটা তাল মাঠে পুঁতে রেখেছে, এবং সেই কথা শুনে বলে চাষি মারা গেল, এবং সেই ছেলেটা লোকজন নিয়ে সারা জমি কোপালো, কিন্তু কোথাও সেই সোনার সন্ধান সে পেল না। তখন তার বউ খুব বুদ্ধিমতী ছিল, বউ পরামর্শ দিল যে জমি যখন চাষ করাই হয়ে গিয়েছে তখন সেখানে কিছু ধান নিয়ে এসে ছিটিয়ে দাও, এবং সেই ধান ছিটিয়ে দেওয়া হলো। তারপরে সেখানে সোনার ফসল ফলল, যেহেতু ধানের কালার সোনালি রঙের তাই সোনার সাথেই তুলনা করা হয়েছে সেটাকে, এবং সেই ধান বাজারে বিক্রি করে 1 থলি টাকা এই চাষির ছেলে নিয়ে আসলো, তার বউ খুব খুশি হলো। এইভাবেই কিন্তু সত্যি সোনা গল্পে চাষির ছেলে সোনার সন্ধান পেল। এটি দেখো এসছিল 2016-তে, এবার 2017-তেও কিন্তু একই কোশ্চেনই প্রায় এসছে। সত্যি সোনা গল্পে কৃষক পুত্র কিভাবে সত্যি সোনা লাভ করলো লিখুন। কৃষক পুত্র হাট থেকে ভালো মানের সর্ষে বীজ এনে বপন করলো, মাঠ জুড়ে সোনার মতো সর্ষে ফলল, সেই ফসল হাটে বিক্রি করে 1 থলি টাকা পেল। এইভাবে সে সত্যি সোনা লাভ করলো। গল্পটা জানা থাকলেই যা কোশ্চেন আসুক সবই তোমরা পারবে। পরের কোশ্চেনটি দেখো, সত্যি সোনা, সত্যি সত্যি সোনা ফলেছে মাঠে, এই কথা কে এই কথা বলেছে? চাষির ছেলের বউ এ কথা বলেছে। সোনা বলতে এখানে আসলে কোন জিনিসকে বোঝানো হয়েছে? এখানে কিন্তু স্পেলিং কিছু মিস্টেক আছে, এখানে হলো কোন জিনিসকে বোঝানো হয়েছে, অর্থাৎ এই যে এটি ভুল রয়েছে, কোন জিনিসকে বোঝানো হয়েছে। তাহলে সোনা বলতে এখানে আসলে মাঠ ভরা ধানকে বোঝানো হয়েছে। পরের কোশ্চেন, সেই জিনিসটা সোনা না হলেও তারপরও সোনার সঙ্গে কি মিল আছে? সোনা নয় কিন্তু তারপরও কিসের সাথে মিল রয়েছে? পাকা ধানের রং সোনার মতোই, সোনা যেমন অর্থমূল্য রয়েছে ধানেরও তেমনই অর্থমূল্য রয়েছে, সেই জন্যই কিন্তু এই পাকা ধানকে সোনার সাথে তুলনা করা হয়েছে। তার কারণটি হলো সেটি, যেমন ধানের কালার, পাকা ধানের কালার সোনার কালারের মধ্যে মিল আছে এবং তার অর্থমূল্যও দুটোর রয়েছে, সেই জন্য সোনার মতোই বলা হয়েছে পাকা ধানকে। এবার আরও একটি টেক্সট, ফুল, কার লেখা? সুখলতা রাওয়ের লেখা ফুল। কোন সময় পৃথিবীতে ফুল ছিল না বলে লেখক আমাদের জানিয়েছেন? এই পৃথিবীতে যখন মানুষের জন্ম হয়নি তখন এখানে ফুল ছিল না বলে লেখক আমাদেরকে জানিয়েছেন। পরের কোশ্চেন দেখব, যখন ফুলেরা এই পৃথিবীতে ছিল না তখন পৃথিবীর অবস্থা কেমন ছিল? যখন ফুলেরা এই পৃথিবীতে ছিল না তখন পৃথিবীতে জন্মাতো কেবল বড় বড় ঘাস আর পাতা গাছ। আলো এসে ফুলেদের খুঁজত, বাতাস পাতা শুকে শুকে চলে যেত। ফুলপরীরা কেমন পোশাক পরে? তারা কি খায়? ফুলপরীরা ফুলের পাপড়ির পোশাক পরে, তারা ফুলের মধু খায়। ফুলপরীদের নিয়ে আসা বীজ থেকে যে গাছ হয়েছিল তাতে কি কি রঙের ফুল ফুটেছিল? ফুলপরীদের নিয়ে আসা বীজ থেকে জন্মানো গাছে সাদা, নীল, হলুদ, লাল এবং বেগুনি রঙের ফুল ফুটেছিল। এবার দেখো, এটা 2016 সালে এসেছিল ডিএলএডে। গভীর জঙ্গলে ফুলপরীরা কেন নেমে আসে? পৃথিবীর গভীর জঙ্গলে ফুলপরীরা নেমে আসে কারণ তাদের দেশের ফুলের বীজ পৃথিবীতে নিয়ে এসে ছড়াবে বলে, কারণ পৃথিবীতে সেই সময় কোনো ফুল ছিল না। এবার নদী কবিতা, শক্তি চট্টোপাধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কবিতা। সারমর্মটা আমরা যদি দেখে নিই তাহলে এখান থেকে কিন্তু কোশ্চেন আমরা লিখতে পারবো।
এই কবিতায় কবি নদীর চলার সঙ্গে নিজের জীবনের চলার তুলনা করেছেন। নদী যেভাবে চলে তার জীবনটাকেও সেইভাবে তিনি তুলনা করেছেন। নদী কখনো একই রকমভাবে সারাটা পথ সোজাভাবে চলে না, তার গতিপথ বেশ আঁকাবাঁকা। কবি বলেছেন যে নদী যদি সোজা পথে চলতো তাহলে তিনিও নদীর সাথে সারা জীবন সোজা পথে চলতে পারতেন। কারণ পথের মানুষজন কবিকে সোজা পথে চলার পরামর্শ দেয়। আমাদের মা বাবা শিক্ষক সবাই আমাদেরকে বলে আমাদের সোজা পথে চলতে, শর্টকাট বা বাঁকা পথ অবলম্বন না করতে। তাদের মতে সোজা ও সহজ পথই জীবনের সেরা পথ, তার থেকে বিচ্যুত হওয়া ভালো নয়। কবি নদীর পথটি নিতে পারছেন না, কারণ নদীর পথটি কিন্তু সোজা নয়, সে এঁকে বেঁকে চলে। এইবার কোশ্চেনটি দেখে নেব, গুরুত্বপূর্ণ কোশ্চেনটি। কবিতায় কবির মনের ইচ্ছাটি কি? এই কবিতায় কবি বলেছেন যে নদী যদি এঁকে বেঁকে না চলে সোজা পথ ধরে চলতো তাহলে কবিও সারা জীবন নদীর সাথে একইভাবে চলতে পারত। নদীর সাথে একইভাবে চলতে পারার না কারণ নদী এঁকে বেঁকে চলছে এবং লোকজন কবিকে বলেছে সোজা পথে যাওয়ার জন্য, কারণ সোজা পথটি কিন্তু জীবনের সেরা পথ। তাই তিনি ইচ্ছা থাকলেও নদীর মতো করে চলতে তিনি পাচ্ছেন না। এবার গাছেদের চলাফেরা 2017 সালে এসছে। এটি একটি প্রচলিত গল্প। কি গাছেরা কেন চলাফেরা করে না, এটি টেক্সটির নাম। গাছেরা চলাফেরা না করতে পারলেও তারা আমাদের বন্ধু কেন? এই কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাছ আমাদের ফুল ফল অক্সিজেন দেয়, রোদ বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য ছায়া প্রদান করে এবং ভূমিক্ষয় রোধ করে। তাই গাছ আমাদের বন্ধু। তোমরা চ্যানেলটির সাথে থাকো, ধারাবাহিকভাবে পুরো ভিডিওগুলি দেখো। যারা ভালো মার্কস পেতে চাও তাদেরকে আমি বলবো তোমরা কিন্তু পুরো ক্লাসটি করবে। ওই কেটে কেটে দেখলে কিন্তু যে সমস্যাটি তোমাদের হবে, অনেক ইম্পর্টেন্ট কথা মিস চলে যেতে পারে, যেটিতে তোমাদের এক্সামে সমস্যা হতে পারে। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ক্লাসে।